হচ্ছে মনকে ডাকো একটু। নমস্কার, আমি দীপঙ্কর মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বাংলা বিভাগের অধ্যাপক, পারুল প্রকাশনীর কর্ণধার শ্রীযুক্ত গৌরদাস সাহা। আজকে আমাদের বাংলা দশম শ্রেণীর একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা পড়ানোর কথা বলেছেন। সেই অনুসারে আজ আমরা এই করোনা বিপর্যস্ত সময়ে দাঁড়িয়ে পাঠ করবার চেষ্টা করব। সমস্ত শিক্ষার্থীকে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন প্রতিভা সম্পন্ন মানুষ, তাকে একটি বিশেষ কোনো অভিধায় অভিহিত করা যায় না। যখন তিনি ছোট গল্প লিখছেন তখন তিনি বলেছিলেন, আমি প্রথম গল্পকার যার গল্পের মধ্যে প্রত্যক্ষ সমাজ বাস্তবতার কথা এসেছে। তিনি আবার দাবি করলেন, আমি প্রথম ঔপন্যাসিক যার লেখার মধ্যে আতের কথা উঠে এসছে। অর্থাৎ তিনি এমন একজন মানুষ যিনি প্রবন্ধ যখন লিখছেন তখন ভাবে তৈরি হচ্ছে যে প্রবন্ধগুলি সচরাচর বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলা যাচ্ছে না। তিনি একই সঙ্গে অসংখ্য গান লিখছেন, তিনি অসংখ্য বক্তৃতা দিচ্ছেন, তিনি একজন উদারপন্থী জমিদার হিসেবে মানুষের কথা ভাবছেন। এত কর্মকাণ্ডের মধ্যে থেকে তিনি বলছেন, আমার একটি মাত্র পরিচয় আছে, সেই পরিচয় হলো এই, আমি একজন কবি মাত্র। সুতরাং সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যের অসামান্য একটি কবিতা আফ্রিকা আমরা পড়াবো। পড়ানোর আগে বলে রাখি, বলাকা কাব্যগ্রন্থের পর পত্রপুট হলো একমাত্র কাব্যগ্রন্থ যেখানে আন্তর্জাতিক কবি রবীন্দ্রনাথের জীবন দর্শন, তার জীবনবোধ, তার যুদ্ধবিরোধী মনোভাব, সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব, এই সবগুলো যথাযথভাবে পরিস্ফুট হয়েছে। আমরা বলে নেব 1340 চৈত্র, ইংরেজি মার্চ এপ্রিল 1933 থেকে পৌষ 1344, অর্থাৎ ডিসেম্বর 1937, এই সময় তিনি পত্রপুটের কবিতাগুলি লিখছেন। অধিকাংশ কবিতা 1342 শান্তিনিকেতনে লেখা হচ্ছে। 1343 সেদিন কবির জন্মদিন পালন করা হচ্ছে, 25শে বৈশাখ, এদিন পত্রপুট কাব্যগ্রন্থ রচিত হয়। প্রথম সংস্করণে কবিতার সংখ্যা ছিল 16টি। দ্বিতীয় সংস্করণে আরও 2টি কবিতা যুক্ত হয়, এই দুটির একটি হলো আফ্রিকা। প্রশ্ন হচ্ছে এই, এখন যেমন বইয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের কি কোনো বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? অর্থাৎ পত্রপুট বই নিয়ে কি কোনো বিজ্ঞাপন পড়েছিল? বলা বাহুল্য, দুটি বিজ্ঞাপন এই বই সম্পর্কে দেওয়া হয়েছিল। একটি প্রবাসী পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল 1936-এ। সেখানে বলা হয়েছিল, 1, এটি উপহারে দেওয়ার মতো একটি শ্রেষ্ঠ বই, 2, চমৎকার কাগজে ছাপা ও সুদৃশ্য বাধায়। আর বইয়ের দাম কত? তখনকার সময়ে মাত্র 1 টাকা। এটা কিন্তু একটা বিপণন প্রচার করছেন বিশ্বভারতী রবীন্দ্রনাথের বই। আনন্দবাজার পত্রিকায় 16 আগস্ট এই পত্রপুট কাব্যের পুনরায় আর একটা বিজ্ঞাপন দেওয়া হলো, যাতে বইটি এখনকার পরিভাষায় ভালোভাবে মার্কেটিং হয় তার জন্যে। এই বই সম্পর্কে সমকালীন প্রতিক্রিয়া কী ছিল? না, পত্রপুট কাব্য সম্পর্কে অসামান্য একটি মন্তব্য করেছেন অমিয় চক্রবর্তী। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, মনে হলো যেন 16টি ওঠ একত্র করা হয়েছে
বিশ্ব সাহিত্য থেকে বাছাই করে করে, অর্থাৎ এই কাব্যের তিনি ভূয়সী প্রশংসা করেছেন। অমল চক্রবর্তীর পরে নিহারঞ্জন রায় বলেছেন যে বলাকার পর সকল দিক হইতে এত বিশিষ্ট, এত মহৎ কাব্য রবীন্দ্রনাথ আর কখনো রচনা করেন নাই। একথা তিনি বলেছেন রবীন্দ্র সাহিত্যের ভূমিকা বইতে। এবং উপেন্দ্রনাথ ভট্টাচার্যের মনে হয়েছিল যে পত্রপুটের কবিতাগুলি ভাবের গভীরতায় ও প্রকাশের গাম্ভীর্যে অসামান্য বৈশিষ্ট্য সম্পন্ন। এখন আসি এই আফ্রিকা কবিতা সম্পর্কে। বলে রাখি, এর রচনাকাল হলো মাঘ 1343 আর প্রকাশকাল হলো চৈত্র 1343। তাহলে 1343-এ চৈত্র মাসে আফ্রিকা কবিতা প্রকাশিত হয়। এখন প্রশ্ন, এই কবিতা লেখার কারণ কি? আমরা মনে রাখব 31শে ডিসেম্বর 1936-এ লেখা একটি পত্রে নির্যাতিত, নিষ্পেষিত আফ্রিকাবাসীদের করুণ চিত্র তুলে ধরেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চিঠি দেন তার অত্যন্ত স্নেহধন্য অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী সেদিন কী লিখেছিলেন, কেন চিঠি দিলেন, তার কী মনে হয়েছিল? অমিয় চক্রবর্তী কি লিখছেন একবার তোমাদের পড়ে শোনায়। তিনি বলছেন, আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব ইটারনালকে নিয়ে আপনি যদি একটা কবিতা লেখেন তাহলে খুব ভালো হয়। কেননা আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই। এইরকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। পরে ইংরেজি হয়ে বেরোতে পারে কোয়ার্টারলি পত্রিকাতে। বলা বাহুল্য, কথা রেখেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, তিনি যা কিছু শুনতেন, যা কিছু অনুরোধের পত্র পেতেন, তার প্রত্যেকটি তিনি উত্তর দিতেন। এখানেও উত্তর দিলেন। 27 মাঘ 1343 রবীন্দ্রনাথ লিখছেন, কল্যাণী এসো, আফ্রিকার উপরে তুমি কবিতা লিখতে অনুরোধ করেছিলে, আমি তোমার সেই অনুরোধ রেখেছি, অর্থাৎ আমি আফ্রিকা কবিতা লিখেছি। তাহলে প্রমাণিত হয় যে অমিয় চক্রবর্তী যখন আন্তর্জাতিক সংকট নিয়ে রবীন্দ্রনাথকে বলছেন, অনুরোধ করছেন, তখন রবীন্দ্রনাথ আফ্রিকাকে নিয়ে অসামান্য এই কবিতাটি লিখছেন। এবার আসি আফ্রিকা কবিতা পাঠ নিয়ে। আমরা জানি ইংরেজিতে একটা শব্দ আছে ফ্রেম বা স্ট্রাকচার, অর্থাৎ একটি কবিতার দেহ তৈরি হয়, যেমন মানব দেহ তৈরি হয় তেমন, কেউ 5 ফিট, কেউ 6, কেউ 7 ফিট, তাই না? তাহলে এই কবিতারও একটা হাইট আছে। হাইট মানে কেমন? ছত্র সংখ্যা। এই কবিতার ছত্র সংখ্যা 50, স্তবক সংখ্যা 4। স্তবকের বিন্যাস কেমন? প্রথম স্তবকে 19টি পংক্তি, দ্বিতীয় স্তবকে 15টি পংক্তি, তৃতীয়তে 6 আর 4 গিয়ে 10। এই মোট বিন্যাস হলো 50। কবিতার মূল ভাব কি? আমরা যখন একটা কবিতা পড়ব, তাই না বলো, তোমরা যখন একটা কবিতা পড়বে তখন তো জানবে কবি কি বলছেন, তার জীবন দর্শন কি, তিনি কেন লিখছেন। কবিতার কথা নামে অসামান্য একটি বই আছে কবি জীবনানন্দ দাশের। তিনি কিন্তু সেখানে বলেছেন যে কবিকে সময় জ্ঞান, কালক জ্ঞান, সময়, সমাজ এই সম্পর্কে সচেতন থাকতেই হয়। আমাদের রবীন্দ্রনাথ দেশ কাল সম্পর্কে, জাতীয়তাবাদ সম্পর্কে, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে যথেষ্ট সজাগ ছিলেন, সচেতন ছিলেন। এই কবিতার মূল ভাবকে আমরা 5টি বিচিত্র নয় একমুখী রেখাতে নিরীক্ষণ করতে পারি। দেখা যাক কেমন। প্রথমত, এই সমস্ত কবিতাটি জুড়ে আছে উপনিবেশবাদের বিরুদ্ধে কবি রবীন্দ্রনাথের প্রবল ঘৃণা। আমি আগেই বলে নিয়েছি, রবীন্দ্রনাথ ছিলেন যুদ্ধ বিরোধী কবি। প্রান্তিক কাব্যে, নবজাতক কাব্যে অসামান্য একটি গল্প ধ্বংস, সেই গল্পে একাধিক প্রবন্ধে সভ্যতার সংকটে বারবার তিনি বলছেন, আমরা বিপর্যস্ত হচ্ছি, পাশ্চাত্য দুনিয়ার দ্বারা আমরা বিপর্যস্ত হচ্ছি, আমরা প্রতি মুহূর্তে সংক্রমিত হচ্ছি। রবীন্দ্রনাথ পাশ্চাত্যের এই আগ্রাসী মনোভাব, এই সাম্রাজ্যবাদী মনোভাব, এই ফ্যাসিস্ট মনোভাবের বিরুদ্ধে বারবার লিখছেন, বলছেন, বক্তৃতা দিচ্ছেন। তোমরা শুনলে অবাক হবে, রোমারোলা তিনি নিজে বলছেন
যে রবীন্দ্রনাথ এইভাবে বারবার প্রতিবাদ করেন বলে আমরা সাহস পাই। তোমাদের মনে আছে তো রোলা কি বলেছিলেন? যদি ভারতবর্ষের এই সংস্কৃতিকে জানতে চাও তাহলে তুমি কি পড়বে? রবীন্দ্রনাথ। যদি ভারতবর্ষের আধ্যাত্মিক জীবনকে জানতে চাও তাহলে কি পড়বে? স্বামী বিবেকানন্দ। এবার শোনো, তাহলে আমি প্রথম পয়েন্ট কি বলেছি তোমাদের? প্রথম পয়েন্ট বলেছি যে উপনিবেশবাদের বিরুদ্ধে কবির প্রবল ঘৃণা আফ্রিকা কবিতার মধ্যে আমরা পেয়েছি। এটা কিন্তু আমার ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় বিষয় কি? লাঞ্ছিত আফ্রিকাবাসীদের প্রতি কবির প্রগাঢ় সহানুভূতি। কবি সমর্থন করেছেন। কাকে সমর্থন করেছেন? প্রাচ্য দুনিয়াকে সমর্থন করেছেন পাশ্চাত্যের পাশবিক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে। তৃতীয়ত, একটা ভৌগোলিক বর্ণনা কবি দিয়েছেন আফ্রিকা কেমন করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রাচী ধরিত্রীর বুক থেকে। মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিলে যেমন সন্তানের অস্তিত্ব বিপন্ন হয়, আফ্রিকার অস্তিত্ব যেন বিপন্ন হয়েছিল সেই প্রাচীনকালে। অর্থাৎ ভৌগোলিক বর্ণনাতেও আছে কবির প্রগাঢ় সহানুভূতি। চতুর্থত, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি কেমন করে আফ্রিকার অনুন্নত দেশগুলিকে লুঠেরার মতো লুণ্ঠন করেছিল, কয়েক শতাব্দী ধরে এই আফ্রিকাকে কলোনিতে পরিণত করেছিল। ঔপনিবেশিকতা বাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই নৃশংস, সেই নির্মম ইতিহাস ধরা আছে এই আফ্রিকা কবিতাটিতে। পঞ্চমত, বর্ণগত, বৃত্তগত এবং বর্গগত। কটা ব বলেছি? তিনটি ব। কি বলেছি? বর্ণগত, বৃত্তগত এবং বর্গগত বিভাজন ধরা পড়েছে এই আফ্রিকা কবিতাটির মধ্যে। এবার আসি কবিতা পাঠে। প্রথমে বলে নিই যে সমস্ত কবিতাটি রবীন্দ্রনাথ যেভাবে সাজিয়েছেন সেই সাজানোর ভিত্তিতে আমরা প্রথম স্তবকে 19টি পংক্তি পাচ্ছি। পংক্তি মানে কি বলবো? চরণ বা লাইন। তোমরা লাইন বলে খুব সহজে বুঝতে পারবে, তাই না বলো? কবিতা শুরু হয়েছে একবারে প্রাগৈতিহাসিক একটা বিবরণ দিয়ে। প্রাগৈতিহাসিক কেন বলছি? পাত সংস্থানিক যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে আমরা দেখেছি এমন একটা সময় দাঁড়িয়ে পৃথিবী আফ্রিকাকে কেমন করে যেন তার নিজের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। রবীন্দ্রনাথ কি বলছেন? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, তার সেই ঐধৈর্য কবি এখানে বলছেন। আফ্রিকার কথা বারবার বলতে গিয়ে বলছেন রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে। কার থেকে বিচ্ছিন্ন হচ্ছে? কি মিষ্টি একটা শব্দ দেখো, প্রাচী। প্রাচীন সেই ধরিত্রীর বুক থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আফ্রিকা যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন তারও একটা নিজস্বতা, তারও একটা বেঁচে থাকার মতো ইমারত তৈরি হলো। সে বন, জঙ্গল, খনিজ সম্পদ, তার নিজস্ব সংস্কৃতি নিয়ে সে তার মতো করে স্বতন্ত্র একটি মহাদেশের রূপ পেল। সেখানে কি দেখা গেল? দুর্গমের রহস্য। সেখানে আফ্রিকা নিজেকে তৈরি করছে, নানা দুর্বোধ সংকেত আসছে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু সে যেন নিজেকে এমনভাবে তৈরি করছে যা সমগ্র বিশ্ব তাকে দেখে বিস্মিত হচ্ছে। এই আফ্রিকা যখন নিজেকে তৈরি করছে, আফ্রিকা যখন নিজের শক্তিকে বাড়াচ্ছে, ঠিক সেই সময় দেখা গেল এই পাশ্চাত্য দুনিয়া, এই সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার দিকে তাদের সেন দৃষ্টি প্রসারিত করছে। এবং কবিতার দ্বিতীয় স্তবকে এসে আমরা দেখতে পেলাম যে রবীন্দ্রনাথ বলছেন এই আফ্রিকা কেমন, একটাই শব্দ, ছায়াবৃতা। কি মিষ্টি শব্দ নয়? আবৃতা মানে আবৃত যার দ্বারা। নতুন যখন একটি বধূ বাড়িতে আসে সে অবগুণ্ঠন টেনে দেয়, অত সুন্দর করে একটা ঘোমটা টেনে যেন নিজেকে একটি আলতো একটি ঘোমটা দিয়ে তার নিজের রূপকে সরিয়ে রাখতে চেয়েছিল। সমগ্র দুনিয়া আফ্রিকাকে কেমন করে দেখছিল? সমগ্র দুনিয়া আফ্রিকাকে দেখছে তিনটি শব্দ,
এক, উপেক্ষার দৃষ্টিতে, আবিল দৃষ্টিতে এবং অবমাননার দৃষ্টিতে। অর্থাৎ আফ্রিকাকে এরা কিন্তু সঠিকভাবে বিচার করছে না। আফ্রিকা কেন এদের দ্বারা সঠিকভাবে বিবেচিত হচ্ছে না, এটাও একটা প্রশ্ন থেকে যায়। আসলে আফ্রিকা তখনও পাশ্চাত্য সভ্যতার মতো জ্ঞানের আলো প্রবেশ করেনি। আফ্রিকা তখন নিজের মতো করে নিজেকে তৈরি করছিল, এটা রবীন্দ্রনাথ আগের স্তবকে বলেছেন, নিজেকে তৈরি করছিল। সুতরাং আফ্রিকা সম্পর্কে এই পাশ্চাত্য দুনিয়া তখনও পর্যন্ত শুধুমাত্র একটি কলোনি তৈরি করার মতো করে দেখতে চাইছিল। যে কারণে আফ্রিকার এই ঐতিহ্যকে, আফ্রিকার এই প্রাচীন সংস্কৃতিকে, তাদের ট্রাইব কালচারকে, তাদের অসামান্য শক্তিকে তারা কিন্তু উপেক্ষা করেছিল। এবং এরা মানে কারা? এই পাশ্চাত্য দুনিয়া, এই সাম্রাজ্যবাদী শক্তি, এই ফ্যাসিবাদী শক্তি। এরা এলো, প্রশ্ন কি নিয়ে এলো? ভালো কিছু নিয়ে এসেছিল না, এরা এসেছিল লোহার হাতকড়ি নিয়ে। যেমন করে এশিয়ার দেশগুলিকে এরা লুঠেরার মতো লুট করেছিল, কলোনি তৈরি করেছিল। জানো তো, ক্যাপিটালিস্টদের একটা টার্গেট জোন থাকে। কাকে টার্গেট করে? তাদের মূল টার্গেট হচ্ছে এই যে দেশগুলি অনুন্নত, সেই দেশগুলিকে তারা বিপণনের একটা জায়গা তৈরি করে। আফ্রিকাকে তারা এমন একটি জায়গা তৈরি করতে চাইল যেখান থেকে আফ্রিকার এই কালো মানুষগুলিকে নিয়ে তাদের মতো করে দাসত্বের শৃঙ্খল পড়িয়েছিল। তোমরা শুনলে অবাক হবে, এই সময় যে যুদ্ধগুলি হচ্ছে, সেই যুদ্ধগুলিতে কি বিপুল পরিমাণ আফ্রিকার মানুষগুলিকে তুলে নেওয়া হয়েছে, তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, তাদেরকে সামনে সারিতে রাখা হয়েছে এবং তাদেরকেই এক প্রকার হত্যা করা হয়েছে। সুতরাং এই যে সভ্যতা, রবীন্দ্রনাথ অবশ্য নৈবেদ্য কাব্যে, জানো তো এই নৈবেদ্য কাব্যটির কথা কেন বললাম? 1901 রবীন্দ্রনাথ নৈবেদ্য লিখছেন। তোমরা খেয়াল করো, 1861 থেকে 1941, এই 80 বছরের জীবৎকালকে রবীন্দ্রনাথ দুটি ভাগে ভাগ করে দিয়েছেন, তাই না বলো? 1940 আর বিংশ শতাব্দীতে দিলেন বাকি 40। তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 40-40। অর্থাৎ তিনি 19 শতকে 39 আর 20 শতকে 41 দিলেন না, নিজের জীবনটাকে তিনি 40-40 ভাগ করলেন। এই 40 উত্তীর্ণ হয়ে যখন 41 পড়লেন, অর্থাৎ রবীন্দ্র জীবনের, তার কাব্য জীবনের যখন দ্বিতীয়ার্ধে এলেন, তখন লিখছেন নৈবেদ্য কাব্য। আফ্রিকার বুয়োর জাতির উপরে ইংরেজরা অকথ্য অমানবিক অত্যাচার করছে। রবীন্দ্রনাথ তো কখনো এই পৈশাচিক হত্যালীলা, এই হত্যাযজ্ঞ কোনোদিন মেনে নেননি। অতএব তিনি লিখছেন, প্রতিবাদ করছেন, প্রতিরোধের ডাক দিচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি এই পাশ্চাত্য দুনিয়াকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে কি বলছেন জানো? সভ্যতা নাগিনী। তাহলে সভ্যতাকে তিনি কার সঙ্গে তুলনা করছেন? নাগিনীর সঙ্গে। আর আফ্রিকা কবিতার 25 নম্বর পংক্তি অর্থাৎ দ্বিতীয় স্তবকের এসে তিনি বলছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার যে জান্তব প্রাণী ঘুরে বেড়ায়, যে হিংস্র নেকড়ে ঘুরে বেড়ায়, তাদের থেকেও হিংস্রতম হলো এই পাশ্চাত্য দুনিয়ার এই সাম্রাজ্য বিস্তারী, এই মনুষ্যত্বহীন এই মানুষগুলি, এই সাম্রাজ্যবাদী শাসকদের তিনি কি বললেন? নেকড়ে বললেন। এলো মানুষ ধরার দল। ইউরোপীয় সাম্রাজ্য বিস্তারের অন্ধকার কাহিনী তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ বললেন, এলো মানুষ ধরার দল। তোমরা ছোটবেলায় মায়ের কাছে শুনেছ না, মা ঠাকুরমারা বলতেন, এখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ো, বেরোবে না। জানো তো, মানুষ ধরারা এসেছে। এটা একটা মিথের মতো। আমাদেরকেও ভয় দেখানো হতো, এই বেরোবে না কিন্তু, জানো তো এক্ষুনি ধরে নিয়ে যাবে। না না না, তারা ধরে নিলে ছেড়ে দিত,
যদি কেউ ধরতো, কিরে কোথায় যাচ্ছিস, টুক করে ধরে নিত আদর করার জন্য। এরা আদর করার জন্য আসেনি, এরা আফ্রিকাকে একবার সম্পূর্ণভাবে নিষ্পেষিত করার জন্য এসেছিল। রবীন্দ্রনাথ 28 সংখ্যক পংক্তিতে বলছেন, সভ্যের বড় বড় লোভ, কি অসামান্য এই আলংকারিক দ্যুতির প্রকাশ। সভ্যের বড় বড় লোভ। প্রশ্ন, সভ্য কারা? মনে পড়ছে আখ্যান মঞ্জুরিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সভ্য ও অসভ্য বলে একটি গদ্য লিখছেন। এটা কিন্তু রবীন্দ্রনাথের খুব ভীষণ প্রিয় একটি শব্দ, সভ্যের বর্বর লোভ। এর মধ্যে একটা অনুপ্রাস অলঙ্কার আছে, সভ্যের বর্বর লোভ। সভ্য কারা? আবার বলি, পাশ্চাত্য দুনিয়াকে রবীন্দ্রনাথ বলছেন সভ্য। তারা বিজ্ঞানের সভ্য, তারা আধুনিক জীবনের সঙ্গে পরিচিত, তারা নতুন জীবনধারার সঙ্গে পরিচিত, তাই তারা সভ্য। কিন্তু এটা আপাত বিচার, কারণ সেই অর্থে রবীন্দ্রনাথ তাদেরকে সভ্য বলে মান্যতা দেননি। কেন? রবীন্দ্রনাথ তাদের মধ্যে কি দেখেছিলেন? দেখেছিলেন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এরা যেভাবে এই আফ্রিকার উপরে তাদের ক্ষমতাকে কায়েম করেছে, সেই দিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ একটা শব্দ লিখলেন, অমানুষতা। চলছে তো, অমানুষতা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে শব্দটা এলো, সেই শব্দটাকে রবীন্দ্রনাথ কি বলছেন? অমানুষতা। কেন বলছেন? মনুষ্যত্বের অধিকার, মনুষ্যত্বের অধিকার থেকে যারা বঞ্চিত হয় তাদেরকে কি বলবে তোমরা? বলবে অমনুষ্যত্বের অধিকারী, অমানুষতা। এটা কিন্তু খুব মিষ্টি একটা শব্দ। এই অমানুষতা নিয়ে কারা এলো? এই পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তি এলো। এবং রবীন্দ্রনাথ দেখলেন এরা শুধু এলো তা নয়, এরা কেমন অত্যাচার করেছিল, কিভাবে আফ্রিকার মানুষদের দিনের পর দিন লাঞ্ছিত করেছিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। খেয়াল করেছ? একে বলা হয় অভিজাত চালের গদ্য ছন্দ। ছন্দের কি অসামান্য দ্যুতি দেখো। তোমার ভাষাহীন ক্রন্দনে। আফ্রিকা তো সেই অর্থে এদের মতো মার্জিত ভাষার অধিকারী নয়, মার্জিত সংস্কৃতির অধিকারী নয়, এদের মতো তো উন্নয়নশীল মহাদেশ হয়ে উঠতে পারেনি। এদের উপর অত্যাচার করা হলো, রক্ত ঝরল, রক্ত সম্পূর্ণভাবে মিশে গেল ধুলির সঙ্গে। ধুলি হলো পঙ্কে পরিণত। কিভাবে অত্যাচার করেছিল? 32 সংখ্যক পংক্তিতে দেখো, দস্যু পায়ের কাটা মারা জুতার তলায় বিভৎস কাদার পিণ্ড। কি অসামান্য বক্তব্য দেখো। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায়, জুতোর নিচে নিষ্পেষিত হচ্ছে একটি মহাদেশের ভালোবাসার ইতিহাস। অর্থাৎ এরা ভালোবাসা দিয়ে একটা মহাদেশকে জয় করেনি, এরা নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা করার জন্যে, আবার বলছি নিজেদের বাজার তৈরি করার জন্যে, নিজেদের লাভ লালসাকে প্রতিষ্ঠা করার জন্যে এরা এটা করেছিল। এখানে রবীন্দ্রনাথের বিশেষণ প্রয়োগের একটা অভিনব কিন্তু ঐশ্বর্য আছে। এবং তোমরা খেয়াল করো, সেই সঙ্গে কবি কি চমৎকার আলংকারিক চিত্রের প্রয়োগ করছেন। আমি চিত্র শব্দটা বলছি ইংরেজি ইমেজ শব্দের প্রতিশব্দ হিসাবে। রবীন্দ্রনাথ যখন জীবনানন্দ দাশের কবিতা পড়েছেন ধূসর পাণ্ডুলিপি, তখনও তিনি বলেছিলেন কবিতার মধ্যে কি থাকবে? চিত্র বা ছবি। পরবর্তীকালে তিনি বলেছিলেন একটি ভালো লেখার গুণই হলো সঙ্গীত এবং তার সঙ্গে চিত্র। এখানেও আমরা পেলাম অসামান্য চিত্র। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকম যে ইউরোপের সাম্রাজ্য লোলুপ জাতি কি করে বর্বর অত্যাচারে দলিত মথিত নিষ্পেষিত করে আফ্রিকাকে অধিকার করেছে, তার চমৎকার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ। বলো তো আমরা ছবি আঁকি কিভাবে? রং তুলি দিয়ে না, ক্যানভাসে। আর রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন শব্দ দিয়ে, শব্দের ছবি। শব্দ দিয়ে দিয়ে তিনি যেন শব্দের ছবি এঁকেছেন। দেখো, কবিতার তৃতীয় স্তবকে এসে সাম্রাজ্যবাদী
শক্তির কথা রবীন্দ্রনাথ কেমন করে বলছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ স্পষ্টই বলছেন এই সাম্রাজ্যবাদী শক্তি কেমন। এক, নেকড়ের সঙ্গে তুলনীয়। দুই, রবীন্দ্রিক ভাষ্য অনুসারে তোমরা এদের সভ্য বলতে পারো না, কারণ এরা যে বর্বরতার পরিচয় দিয়েছে, যে অমানবিকতার পরিচয় দিয়েছে, যে মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে তাকিয়ে এদেরকে বলা হচ্ছে এরা নেকড়ের মতো, এরা অমানবিক। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার যে ইতিহাস তৈরি হবে, আফ্রিকার যে ইতিহাস তৈরি হয়েছে, সেই ইতিহাস সারা জীবন এই কালো কালো অক্ষরে লিপিবদ্ধ হবে এই বার্তা দিয়ে, আফ্রিকার উপরে কোনোদিন ইউরোপীয় দুনিয়া করুণা দেখায়নি, ভালোবাসা দেখায়নি, কখনো কোনোভাবে তাদের উপরে ইউরোপীয় দুনিয়া এমন কোনো বিষয় দেয়নি যাতে তারা মুক্তির পথ পেতে পারত। ইউরোপীয় দুনিয়া করতে পারত এই এশিয়াকে, এই আফ্রিকাকে তাদের সমস্ত ভালো কিছু দিয়ে অসামান্য করতে পারত, কিন্তু তারা করেনি। কেন করেনি? তাদের মূল টার্গেট ছিল আফ্রিকাকে লুঠেরার মতো লুট করা। পরের স্তবকে কবি বলছেন, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, তাদের শব্দটি মাথায় রাখো। যদি তাদের বলি তাহলে আরেকটা শব্দ আসবে তোমাদের, যদি তোমাদের বলি তাহলে আফ্রিকার। তাহলে আফ্রিকার পাড়ায় যখন শিশুরা কাঁদছে, আফ্রিকার মানুষ যখন লাঞ্ছিত হচ্ছে, ঠিক সেই সময় এই জায়গায় দাঁড়িয়ে তাদের পাড়ায় মানে ইউরোপ দুনিয়ায় কি চলছে না, ইউরোপীয় জনজীবন কিভাবে স্বদেশে বসবাস করছে, কিভাবে তাদের সভ্যতার মানদণ্ড সেখানে আলাদা ও স্বতন্ত্র হয়ে উঠছে, তার ছবি রবীন্দ্রনাথ তুলে ধরছেন। অর্থাৎ যারা নিজের জায়গা দাঁড়িয়ে সুসভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত করছে, তারা অন্যের জায়গায় দাঁড়িয়ে, নিজের নয়, কি বললাম বলো, অন্যের জায়গায় দাঁড়িয়ে অন্যকে সম্পূর্ণভাবে নিষ্পেষিত করছে। জানো তো, এই দেখো এই কবিতায় 24 পংক্তিতে 24 নম্বর লাইনে, বুঝেছ, একটা শব্দ আছে দেখো, ওরা, ও রয়কার, এলো ওরা লোহার হাত করে নিয়ে। খেয়াল করো, এই ওরা শব্দটা রবীন্দ্রনাথের প্রিয় একটা শব্দ। ইংরেজিতে তোমরা যাকে সাবলটান বলো, তাদেরকে রবীন্দ্রনাথ বলেছেন ওরা। আফ্রিকা কিন্তু এখানে সাবলটান। যে কারণ আমি বলেছিলাম 3টি কি বলেছিলাম বলো তো, মনে আছে? বলেছিলাম বর্ণগত, বৃত্তগত এবং বর্গগত। আমি এই যাকে বর্গগত বললাম তাকে নিম্নবর্গের দিক থেকে আমি সাবলটান বলে, এই সাবলটানদের উপরে এই পাশ্চাত্য দুনিয়া, মূলত সাম্রাজ্যবাদী দুনিয়া কেমন করে অত্যাচার করেছিল, লাঞ্ছিত করেছিল, কেমন করে দখল করেছিল, সে কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ আর একটা চিত্র আঁকলেন। বললেন যারা এই অত্যাচার করছে তারা কিন্তু নিজের দেশে ভালো আছে, কারণ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখানে মন্দির অন্ধকারে আচ্ছন্ন। আফ্রিকার কোনো মন্দিরে ঘণ্টার ধ্বনি হয়নি, কারণ আফ্রিকার কোনো মন্দিরে ছিল না, ভেঙে সম্পূর্ণভাবে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল এই ইউরোপীয় দুনিয়া। আর ওদের মন্দির পূজার ঘণ্টা বাজছিল। আর কি, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে সেখানে দেবতাদের পুজো করা হচ্ছে। দেবতাদের পূজার পাশাপাশি সেখানে উৎসবের অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে। শিশুরা খেলছে মায়ের কোলে। খেয়াল করো 38 পংক্তিতে কি লেখা আছে বলো তো, শিশুরা খেলছিল কোথায়? মায়ের কোলে। আর ওখানে আফ্রিকায় কি হচ্ছিল? শিশুরা মায়ের কোল থেকে চ্যুত হয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল। অর্থাৎ সভ্যতা গর্বী পশ্চিম জগৎকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কত শতাব্দী ধরে এখানে সভ্য মানুষ কি করেছে? আফ্রিকার উপরে বর্বরের মতো ব্যবহার করেছে। আর নিজের দেশে তারা শান্তির বীজ বপন করেছে। কারা করেছে? যারা অন্যের দেশে অশান্তির আগুন ধরিয়েছে, তারা নিজের দেশে ফিরে শান্তির ভূমিকা, শান্তির প্রস্তাব এনে তারা আপাত বিচারে
একটা মুখোশ আর মুখশ্রীর মাঝখানে দাঁড়িয়ে আছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরে আরাধনা। ইউরোপের কবিরা নিজেরা সুন্দরের আরাধনা করছে। আমি অবাক হই, এই কবিতা যখন পড়ি আমি অবাক হই এই কারণে অবাক হই যে একদিকে সুন্দর আরাধনা কবিরা করছেন, প্রতিবাদ করছেন না। কে প্রতিবাদ করছেন? ভারতবর্ষীয় রবীন্দ্রনাথ প্রতিবাদ করছেন, প্রতিরোধ করে তুলছেন। জানো তো, তোমরা যখন সময় পাবে বা বড় হয়ে যদি কখনো সময় পাও, একবার গোরা উপন্যাসটা পড়ো তো। দেখবে যে রবীন্দ্রনাথ কেমন করে সংকীর্ণ জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিক রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন। বুঝতে পেরেছ? এটা রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব। রবীন্দ্রনাথ বলছেন কাদের প্রতিবাদ করার কথা ছিল বলো? ইউরোপীয় কবিরা। কিন্তু ইউরোপীয় কবিরা তারা নিজেরাই বিভ্রান্ত। আর প্রতিবাদ করছেন কে? পরাধীন ভারতবর্ষের রবীন্দ্রনাথ। এখানেই রবীন্দ্রনাথ আমাদের কাছে আচার্য হয়ে ওঠেন। অর্থাৎ তিনি একটা স্থানিক কালের মধ্যে আবদ্ধ নন। তিনি শুধুমাত্র জোড়াসাঁকো রবীন্দ্রনাথ নন, তিনি শুধুমাত্র শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ নন, এপার বাংলা ওপার বাংলা রবীন্দ্রনাথ নন, ভারতবর্ষের রবীন্দ্রনাথ নন, তিনি আন্তর্জাতিক রবীন্দ্রনাথ। কারণ তিনি প্রতিবাদ করছেন ওই আফ্রিকাবাসীর হয়ে। কবিতার শেষ স্তবক এখানে 10টি চরণ বা পংক্তি আছে। তিনি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে। জানো তো, এই পশ্চিম শব্দটির একাধিক ব্যঞ্জন আছে। তোমরা শঙ্খ ঘোষের কবিতা পড়েছ না? শঙ্খ ঘোষ এই পশ্চিম শব্দটা বাবরের প্রার্থনা কবিতায় একটা অসামান্য দ্যুতিতে রেখেছেন। পশ্চিমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। আবার এই পশ্চিমে আছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এই পশ্চিম শব্দ থেকে স্বামী বিবেকানন্দ বলেছেন পাশ্চাত্য। বলতে পারবে তার বিখ্যাত সেই গ্রন্থটির নাম কি? প্রাচ্য ও পাশ্চাত্য। রবীন্দ্রনাথ যখন পূর্ব ও পশ্চিম প্রবন্ধ লিখছেন তখন রবীন্দ্রনাথ বলছেন স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ তিনি পড়েছেন, তিনি অভিভূত হয়েছেন। পাশ্চাত্য দুনিয়ায় আছে জ্ঞানের আলো, কিন্তু সমস্যা কি জানো তো? পাশ্চাত্য দুনিয়া এই জ্ঞানের আলো দিয়ে প্রাচ্য দুনিয়াকে ধুয়ে দেয়নি, আলিঙ্গন করেনি। তারা তাদের জ্ঞান চর্চাকে তার মতো করে ব্যবহার করেছে। পাশ্চাত্য দুনিয়া শুধু নিজের ঘর গুছিয়েছে, অন্যের ঘরে আগুন জ্বালিয়েছে। অতএব কবিতার তৃতীয় স্তবকে দাঁড়িয়ে তিনি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে কি দেখা গেল? প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। সেখানে অদ্ভুত এক প্রাকৃতিক দুর্যোগের মতো একটি আবহাওয়া যেন দেখা গেল। অর্থাৎ সেখানেও পশ্চিমী ঝড়, সেখানেও যেন কাল বৈশাখী ঝড় উঠেছে। কারণ যারা অন্যের ঘর ভাঙছে তারা নিজেরাই তো নিজেদের মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি করেছে, কে কতখানি অধিকার করতে পারে। অর্থাৎ পাশ্চাত্য দুনিয়ার মধ্যে একটি অসম লড়াই চলেছে। অসম লড়াই কি চলেছে? অসম লড়াই হচ্ছে আমাদের অধিকারে আমরা কতখানি পাব। অতএব সেখানেও শুরু হয়েছে এক ঝঞ্ঝা বাতাস। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, খেয়াল করো পশুরা, রবীন্দ্রনাথ পশুরা শব্দ আবার বলছেন তৃতীয় স্তবকে। পশু থেকে একটি শব্দ বিশেষণ পদে এসো পাশবিক। তাহলে পাশ্চাত্য দুনিয়ার মধ্যে আছেন বা আছে পাশবিকতা। ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দ অসামান্য একটি কথা বলেছেন যে আমাদের মধ্যে আছে পশুত্ব, মানবত্ব এবং দেবত্ব। আমরা আমাদের শক্তিতে, আমাদের অর্জিত শক্তিতে আমরা যখন নিজ কাজ করি তখন আমরা পশুত্ব লাভ করি। আমাদের অর্জিত শক্তিতে যখন আমরা জগতের কল্যাণ করি তখন আমরা মানবত্ব লাভ করি। আর যখন আমরা জগতের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে দেবপম হয়ে উঠি তখন আমরা দেবত্ব লাভ করি। ইউরোপীয় দুনিয়াকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তারা পশুত্ব লাভ করেছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, অর্থাৎ সভ্যতার
অন্তিম ক্ষণ যে ঘনিয়ে এসেছে, কোন সভ্যতা? পাশ্চাত্য দুনিয়ার অন্তিম ক্ষণ যখন ঘনিয়ে এসেছে, ঠিক সেই সময় রবীন্দ্রনাথের আহ্বান, এসো এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কেন আহ্বান করলেন? না, যুগান্তের কবিরা নতুন কথা বলুক। যুগান্তের কবিরা এই ইউরোপীয় পাশ্চাত্য দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে মনুষ্যত্বের কথা বলুক, মানুষের বাঁচার পথ দেখাক, তারা প্রতিবাদ করুক, তারা প্রতিরোধ করুক। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ তোমরা আফ্রিকার কাছে এসো, আফ্রিকার সামনে দাঁড়াও, তাদের সামনে দাঁড়িয়ে, এই প্রলয়ের মুখে দাঁড়িয়ে সমগ্র সভ্য জগতের হয়ে তাদের কাছে দাঁড়িয়ে তোমরা এই বার্তা দাও, এই কথা বলো। কি কথা? ক্ষমা করো। আফ্রিকা সে যখন তার অর্জিত শক্তিতে, সে যখন মহাশক্তি অর্জন করবে, সে তো পাল্টা প্রতিরোধ করতে পারে, সে তো নিজের মতো শক্তি অর্জন করে আক্রমণ করতে পারে না। আক্রমণ প্রতি আক্রমণ নয়, মনুষ্যত্বের পরিচয় কোথায়? ক্ষমার মধ্যে নিহিত। ভগবান বুদ্ধ তার অনুগতদের ডেকে বলেছিলেন, শোনো, শত্রুকে ভালোবাসো, শত্রুকেও ভালোবাসো। অতএব পারস্পরিক দ্বন্দ্ব নয়, পারস্পরিক হিংসা নয়, একটাই কথা রবীন্দ্রনাথ বলছেন, ক্ষমা করো। কবিতার ৪৯ পংক্তিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলছেন, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ নিঃশর্ত ক্ষমা চাইবার কথা বলো। প্রলয়ের মুখে দাঁড়িয়ে সমগ্র সভ্য জগতের হয়ে কবি ক্ষমা ভিক্ষা করেছেন ওই মানহারা মানবীর কাছে। এই কবিতা এইভাবে আমরা যদি একটার পর একটা লাইন ধরে এই রসাস্বাদন করি, তাহলে দেখতে পাব, এক, কবি উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রবল ঘৃণা বর্ষণ করেছেন। মনে থাকবে তো কার বিরুদ্ধে বললাম? উপনিবেশবাদের বিরুদ্ধে। তোমরা বলতে পারো, আচ্ছা রবীন্দ্রনাথ এরকম কি আর কোথাও প্রতিবাদ করেছেন? হ্যাঁ, করেছেন তো। আমি আগেই বলেছি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কোথায় দাঁড়িয়েছেন বলো তো? প্রান্তিক কাব্যে, নবজাতক কাব্যে সরাসরি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমি বলেছি ধ্বংস কবিতায় সরাসরি যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তোমরা যদি সময় পাও, ছোট্ট একটা গল্প, সাধারণ মানুষরা আমাদের এই এশিয়ায়, আমাদের ভারতবর্ষে, আমাদের এই বঙ্গে কেমন করে ইংরেজদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, তোমরা পাবে ছোট্ট একটা গল্প। ছোট্ট বলবো না, একটু বড়ই গল্প, মেঘরৌদ্র, পড়ে দেখবে। রবীন্দ্রনাথ বারবার তার নিজের কথা বলছেন, বস্তু কেমন করে প্রাণকে কেড়ে নেয়, কেমন করে বস্তুতান্ত্রিক সভ্যতার প্রতিভূ হয়ে ওঠে এই ইউরোপ দুনিয়া। তিনি নিজে গিয়ে দেখেছেন আমেরিকাতে গিয়ে, বরং তার মনে হয়েছে আমেরিকার থেকে অনেক ভালো রাশিয়া, সে কথা ছিন্নপত্রে বলেছেন, রাশিয়া চিঠিতে বলেছেন। বড় হয়ে যখন ছিন্নপত্রের ৮১ সংখ্যক পত্র পড়বে, দেখবে রবীন্দ্রনাথ বারবার সোশ্যালিস্টদের কথা বলছেন। অতএব রবীন্দ্রনাথ এমন একজন আন্তর্জাতিক মানুষ, তিনি প্রতিবাদ প্রতিরোধ শুধু একটি কবিতায় করছেন না, তিনি তার বহু লেখার মধ্যে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বারবার কথা বলছেন। এবং মূল কথা হলো এই, পাশাপাশি যে ভঙ্গিতে কথাগুলি বলছেন, যে শব্দের অসাধারণ নির্মাণে কথাগুলি বলছেন, যে ছন্দের চমৎকারিত্বে এই কথাগুলি বলছেন, তা মনে হয় তিনি যেন প্রত্যেকটি শব্দ ধরে আমাদের মনের গভীর তল ছুঁয়ে আমাদের চেতনার দ্বীপকে তিনি প্রসারিত করছেন। আফ্রিকা কবিতার এই সামান্য এই অবস্থায় দাঁড়িয়ে, এই সময়ের অবস্থায় দাঁড়িয়ে আমরা যে পাঠ গ্রহণ করেছি, এখন প্রশ্ন, কবিতা তো পড়েছি, কম বেশি বোঝার চেষ্টা করেছি, তাহলে প্রশ্ন কি হবে? আমি একটু বলে রাখি, প্রশ্ন করার বিষয়ে বা পরীক্ষার উত্তর করার বিষয়ে আমি কিন্তু সায়েন্টিফিক
মেথডকে পছন্দ করি। আমি ক্লাসেও যখন বলি বা আমার মিশনের ছাত্রদের যখন বলি, তখন আমি একটা কথা বলি, সাজেশন নয়, পুরোটা পড়ো। কারণ সাজেশন করলে কি হয় বলো তো, ছোট হয়ে যায়। আর পুরোটা করলে কি হয়, একটা প্রসারিত জায়গা থেকে যায়। তথাপি তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ওমা তা কি করে হয়, আমরা কি একেবারে এক গুচ্ছ প্রশ্ন নিয়ে বসবো? কবিতা ভালো করে পড়ো, যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে। তবু বলে রাখি, গত বছর 2020-তে 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় পড়ে গেছে। সুতরাং যদি আমি এরকম প্রশ্ন তোমাদের বলি, যদি খাতা পেন থাকে লিখে নিতে পারো। আমার প্রথম প্রশ্ন বলে রাখি, আমার হিসেব অনুযায়ী তোমাদের সময় আফ্রিকা থেকে 5 নম্বরের অর্থাৎ ব্রড কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। কি ধরনের প্রশ্ন করতে পারো? প্রশ্ন 1, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ডাবল ইনভার্টেড কমা ড্যাশ, কাকে একথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? নম্বর বিভাজন এমন 1+4। দ্বিতীয় প্রশ্ন, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, দাড়ি ডাবল ইনভার্টেড কমা ক্লোজ ড্যাশ, কার মুখ কেন অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে কোট আনকোট, কালো ঘোমটার নিচে থাকা মানুষ কিভাবে সজাগ হয়েছিল? কবিতা অবলম্বনে লেখো। তৃতীয় প্রশ্ন, এসো যুগান্তের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে? তার কাছে কবির কি প্রত্যাশা? নম্বর বিভাজন 2+3। চতুর্থ প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। প্রশ্ন, তোমার বলতে কার কথা বলা হয়েছে? সভ্যতার শেষ পুণ্যবাণী কিভাবে প্রসারিত হবে তা পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। এই 4টি প্রশ্ন আপাতত তোমাদের সামনে রাখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো। প্রশ্ন তো হয়ে গেল, তাহলে প্রশ্ন করার কি কোনো মেথড আছে? প্রশ্নের উত্তর লেখার কি কোনো মেথড আছে? প্রথমে বলে রাখি যে যদি কখনো পার্ট মার্কিংয়ের সামনে আসো, তোমরা দেখে নেবে কটা পার্ট আছে। ধরা যাক তোমাদের সামনে আছে 1+2+2, কটা পার্ট হলো বলো? 3টি। মনে রাখবে, যিনি খাতা দেখেন তিনি ডান দিকে পার্ট মার্কিং করে, অর্থাৎ 1-এর মধ্যে কত পেয়েছো, 2-এর মধ্যে কত পেয়েছো, তৃতীয় যে 2 নম্বর দেওয়া হলো তার মধ্যে কত পেয়েছো। এই যে 3টি পার্টের যে প্রশ্নের মান, এটা মিলে মোট কত পেয়েছো বাদিকে আসা হয়। অর্থাৎ 5-এর মধ্যে 5 পেয়েছো না 4.5 পেয়েছো। আমি বলি কি জানো তো, মাস্টারমশাইকে সবসময় সাহায্য করবে। তুমি বলে ওমা একই কথা, মাস্টারমশাইকে কী করে সাহায্য করব? এরকম লেখো, ধর যাক 5 দাগে প্রশ্নটা আছে, তুমি লেখো 5-এর ক উত্তরের প্রথমাংশ। ধরা যাক এরকম একটা প্রশ্ন যে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তুমি সরাসরি উত্তর দাও যে এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত পত্রপুট কাব্যের 16 সংখ্যক কবিতা আফ্রিকা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই লেখা যখন শেষ হয়ে গেল তখন আবার একটু গ্যাপ দিয়ে উত্তরের দ্বিতীয়াংশে এসো। দ্বিতীয়াংশের যে প্রশ্ন তার উত্তরটি লেখো, আবার একটু গ্যাপ দিয়ে উত্তরের তৃতীয়াংশ লেখো। অর্থাৎ সাবরিং করে উত্তর লিখলে আমার ব্যক্তিগত মনে হয় তোমরা মার্কস ভালো পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। আমি শেষ করার আগে বলে রাখি, যে সময়ে তোমরা দাঁড়িয়ে আছো, এটাকে একটা শব্দে যদি বলি তাহলে বলবো অদ্ভুত এক রাক্ষসে কালবেলার সামনে তোমরা দাঁড়িয়ে আছো। কিন্তু পাশাপাশি একথাও আমি বলে রাখি, আমরা কি সময়কে নষ্ট করব? একদম করব না। নষ্ট করব না বলেই তো পারুল প্রকাশনের পক্ষ থেকে শ্রীযুক্ত গৌরদাস সাহা এই অভিনব আয়োজন করেছেন। এই আয়োজনের পাশে থাকবে। কোনো প্রশ্ন থাকলে পরবর্তীকালে তোমরা এখানে এসে প্রশ্ন করবে। পাশাপাশি বলবো এই ধরনের ক্লাস করবে, সময় নষ্ট করবে না। মাধ্যমিক সামনে আমার যদি মন্তব্য বা বক্তব্য শুনতে চাও, কমপক্ষে 16 ঘন্টা বই পড়বে। আজকে এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে
বলে রাখি তোমরা জায়গা ছাড়বে না, কারণ এরপরে ক্লাস 12 ইংলিশ ক্লাস নিতে আসবেন বিশিষ্ট শিক্ষক তুষার কান্তি রায়। আজকের তোমাদের এই অংশটুকু শোনার জন্যে, যেহেতু শ্রোতা হিসাবে আমার সঙ্গে তোমরা আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের আমি দীপঙ্কর মল্লিক এই মুহূর্তে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি দেবারতী সাহা, তাপস পাল, সোমালী চক্রবর্তী সহ আমার গৌরী কালচারের সবাইকে, এবং বিশেষ করে পারুল প্রকাশনী কর্ণধর, সহৃদয় সামাজিক মানুষ, গুণী মানুষ গৌরদাস সাহাকে নমস্কার।